কি হতে যাচ্ছে, ডিসেম্বরে ইলেকশন হচ্ছে নাকি জুনে, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন, জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইব, প্রতিষ্ঠান কবে হবে বলে আপনি মনে করেন? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে? কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায়। ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন, তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য। মনে করেন, আপনার কি মত? মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব, কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন। একটা জিনিস কি, আপনি একটা কথা ভেবে দেখেন, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই যাবৎকালে ডক্টর ইউনূসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার, যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন। এরকম এর আগে কোনো সরকার পায় নাই, এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই। উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে। এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে, ওনাদের যারা চামচামি করেন, তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন। কেউ বলছেন যে 3 বছর, কেউ বলছেন যে না 29 সাল পর্যন্ত, কেউ বলছেন 5 বছর। আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন, যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পারমুটেশন, কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম, যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, যদি সাপোর্ট না দেয় তাহলে কি হবে? একটা চাপ তৈরি হবে। এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের নাই, একদমই নাই। কাজে যদি আমি বললাম যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে, আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে। কারণ ডক্টর ইউনূস ওই রিস্কে যাবে না, তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না। এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে, যার যার স্বার্থ আছে। কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো। তবে আমার ধারণা এনসিপি মনে হয় আর ভাবে না। এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ওই হোমিওপ্যাথি ডোজের মতো। হ্যাঁ, ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ। এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো, কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি। তবে আমি এটুকু মনে করি, যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোনো সুযোগই নাই। আমি কামাল ভাইয়ের সাথে আমি একমত যে পলিটিক্যাল পার্টিগুলো যদি চাপ সৃষ্টি করে তাহলে ডিসেম্বরেতে ইলেকশন দিতে হবে। এবং ডক্টর ইউনূসও আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন। বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না। পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই। সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই। এবার রমজান মাসে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, ঈদযাত্রা, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি, ডাকাতি, ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন, নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি, এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে। আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা, নেতৃবৃন্দরা, তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে, অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনূস। মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসাবে, শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি আরেকটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে? সরি, প্রশ্নটা লম্বা হয়ে গেল। আমি আর কথা বলছি না, কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনবো।
না, এখানে একটা কথা আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই। না কেন আমি বলি, ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান? উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি? মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার। সেটি হলো ডক্টর ইউনূসের সরকার। এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না। এবং অন্তর্বর্তী সরকার, আপনি যেগুলো আমরা সাফল্য বললাম, আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না। রমজানের শাকসবজির দাম কম ছিল, কোনো সন্দেহ নাই। চালের দাম কি কম ছিল? তেলের দাম কি কম ছিল? ছিল না। এখন আপনি বলবেন যে চাল তেল নিয়ে কিন্তু কামাল ভাই গত রমজানে সবকিছুর দামই বেশি ছিল, চালের দামও বেশি ছিল, শাকসবজির দামও বেশি ছিল। এবার শাকসবজির দাম কম, এটা আমাদের জন্য একটা রিলিফ না? রিলিফ, অবশ্যই রিলিফ, আমি অস্বীকার করছি না। রমজান তো শেষ, এখন কি হচ্ছে শুনেন। আমার কাছে ওই দিন এক ভদ্রলোক 3টা রিসিট পাঠাইছে, 3টা রিসিট। একটা রিসিট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে, মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান, সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের 3 তারিখে 25 কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে 1740 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে সেই একই চাল, একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা দিয়া। সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল, 25 কেজি চাল, উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2155 টাকা দিয়া। কথাটা খেয়াল করেন, 4 মাসের ব্যবধানে চাউলের দাম 1700 থেকে 2100 টাকা হয়ে গেছে, কিন্তু একই দোকানে একই জায়গায়। কাজেই এটা হলো রিয়েলিটি। আর গতকালকে তো আপনার তেলের দাম বাইরে গেল 1 লাফে 14 টাকা। তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে, চাউলের দাম কম আছে, দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, বলতে পারেন ভাই। অনেক কথাই আগেও শুনেছি, এখনো শুনতে পারি। সেগুলি এক জিনিস। বিষয়টা কি হয়েছে আমি বলি, ডক্টর ইউনূস হলো একটা অসাধারণ পিআর পারসন। উনি জানেন যে কিভাবে পিআরের কাজগুলি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড ওয়েতে, খুবই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, মাথায় রাখেন, যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না। বাজার করে বাবা, রান্না করে মা, ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয়। এটা মাথায় রাখতে হবে ভাই। এটাই বাংলাদেশে এখন হচ্ছে। কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে। আমি কিন্তু বাজার করি না কামাল ভাই, আমি গত পরশুদিন বলি আপনাকে, গত পরশুদিন আমি এমন কোন সবজি পাই নাই যার দাম 80 টাকার কম। আমি পাই নাই ভাই, আমি নিজে কিনেছি। আমি কিন্তু একজনের কাছে শুনে বলতেছি না। না কিন্তু কামাল ভাই, একমাত্র টমেটো পেয়েছিলাম 50 টাকা কেজি। কিন্তু কামাল ভাই, টমেটো ছাড়া আর প্রত্যেকটা জিনিসের দাম 80 টাকা কেজি। কিভাবে কমলো ভাই? কিন্তু কামাল ভাই বলেন কিভাবে কমলো? না না ঠিক আছে, কিন্তু কামাল ভাই আমি আপনি দুজনই, আপনি আমার থেকে অনেকখানি বড়, কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি। তো এই আওয়ামী লীগ সরকার, তার আগে যখন বিএনপি সরকার ছিল, তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে, সেটা ছাত্রদের হোক, যুবদের হোক, এটার হোক, তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে। আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না, তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি। এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন, সেটা দেখাচ্ছে না। সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেলে এরকম দল নাই। তো এইটা তাদের জন্য একটা স্বস্তির। এইটা আমরা কেমনে বুঝবো? আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে, না, আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না। ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই। ঢাকার রাস্তাতেও এই ফুটপাতের বাদামওয়ালাকেও কিন্তু প্রতিদিন 100 টাকা করে চাঁদা দিতে হতো আগে, যে নাকি চীনা বাদাম বিক্রি করে। ওইটা এখন নাই, আমি নিজে চেক করে দেখেছি, ওগুলি নাই। এটা হলো একটা পজিটিভ দিক। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করব না। হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল। তাদের দৌরাত্ম, তাদের দাপট, তাদের অনিয়ম, দুর্নীতি, এটার সঙ্গে আমি কোন সরকারকে তুলনা করব না। সেটা এক জিনিস। ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি, এটাই যে আমাদের প্রত্যাশা, তা কিন্তু নয়। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই। কেন চাই সেটা আমি বলি।
কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না। আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর 41,000 উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন, ভাই কোনো লাভ হবে না। উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন, টুকটাক ইংরেজি বলবেন, হয়ে গেল, স্মার্টলি হাঁটবেন, হয়ে গেল, বিনিয়োগ আসবে না ভাই। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কিসের উপর ভরসা করে করবে না। কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে। কথা বলছি, ডক্টর ইউনূস যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না, অসুবিধাটা কি আছে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তারও তো একটা প্রমাণ হওয়া দরকার আছে। আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান, আপনি গাইড জোরে বলতেছেন, কে নিয়োগ করছে? ডক্টর ইউনূস তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা। ছাত্ররা এখন কই? ছাত্ররা মিটিং রাখলে তো 100 লোক হয় না, তাহলে ওরা নিয়োগ করতে হয় যে শুয়ে পড়ছে, এটা কুয়ে তো লাভ নেই ভাই। ওকে, কারণ ভাই আমি আপনার কাছে আসবো, আমি এই প্রশ্ন নিয়ে আপনি কি মনে করছেন? আমি আর বিপদের সম্মুখীন হবো, আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আবদারিকতা? আমরা পুলিশের কাছে গেলাম, বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজেই তারাও কিছু করলো না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে। সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল, এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি, যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারবো। এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্বটা, যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য। আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। সবাই সম্মান করেছে, কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইলো সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম বলে আর চলেন কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যেতাম।
কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না, আমি তো করলাম সেটা, এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে, আমি বছর দিয়ে তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা, আমি বলছি না করবো না। তারপরে এরপরে তো কয় বছর কয় কাণ্ড, আমি 10 বছর দিয়ে কি করবোটা কি, আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই, দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়, আমাকে সুদখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। ঠিক আছে, আমি কি করে বলবো, ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয় ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না, কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি, বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই, উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না, ওনার সব সরকারের যাবতীয় প্রচার সহায়তা। কাজে ওইটা যে আমরা বা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে, তার যে কথা দিয়েছিল, কথা পুরো, এটা একটা কথা দিয়েছিল, এটা পূরণ করছে না, এটা আইনগত কোনো যে আইনি বাধ্য হতে আপনি দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না। ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা, চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো, আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই, গ্রামীণ টেলিকম থেকে সেই পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি, যখন এটা আর দরকার নাই। এইটুকুই পরিবর্তন হয়েছে, এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে। এতে তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় নাই। একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি, যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, ব্যক্তিগত মুনাফা করা, এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্স এর নিয়ম, যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস, যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে, এই মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে, যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ, এটাই হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা, মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা, মুনাফা বিহীন ভাবে, কোনো মুনাফা, ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করা, এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি, একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি, যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম, যে আমরা পুরো গ্রামীণ ফোনকে সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি, কাজে টেলিনর বলছে যে না আমরা ব্যবসা করব। কাজে আমরা ওটা না পেরে শুধু, আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সাড়া পাচ্ছি এটার জন্য, বিভিন্ন দিকে এটা আসছে। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি, সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কিভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী, ওনার অত বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য, ওনার পরিচিতি বাড়ানোর জন্য। এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই, কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই। আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে, মনে দাগ কাটে। যেমন একটা উদাহরণ দিই, মাঝখানে একটা কথা শুরু করলাম, এটা খুব ইন্টারেস্টিং, যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস, খেলাধুলা, এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি, এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমি বলি যে বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ, ওয়ার্ল্ড কাপ হয়, বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে। আমার কাছে মজা লাগে, এত দেশের পতাকা ওড়ে,
গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে। শুধু তাই নয়, তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে, যে ক্লাবের জন্য সে জান দিয়ে দিতে চায়, একেবারে উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে, জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায়, আর হারলে কিরকম কান্নাকাটির রোল পড়ে যায়। আমরা যে এটা কেন হয়, যে লোককে চেনে না, সে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা নাম শুনে নেই কোনোদিন, কিন্তু তার জন্য জান পড়া। আমরা যেটা হলো তার একটা মস্ত বড় শক্তি, এই যে আকর্ষণ করতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে। কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি, মুনাফার কাজে ব্যবহার করি, এন্টারটেইনমেন্টের ব্যবহার করি।